সত্যি আনন্দ। যতই বলো না কেন, আমার তৈরি আচার ঠাকুমার মতো কখনো সুস্বাদু হয় না। ঠাকুমার সব উপকরণ না খুব ভালোবেসে বানায়, তাই তো এত টেস্টি হয়। তুমি একবার খেয়ে দেখো, বাকি সব আচারের স্বাদ একেবারে ভুলে যাবে। আহা, তোমার এই চটপটে কথা শুনে মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। আনন্দ, বলছি আর কতটা সময় লাগবে আমাদের গ্রামে পৌঁছাতে? বেশি না, ম্যাপে তো 20 মিনিট দেখাচ্ছে। মনে হচ্ছে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। রাধিকা মুম্বাইতে চাকরি করে, আর সেখানেই তার বিয়ে হয়েছিল আনন্দর সঙ্গে। রাধিকার বাবা মা জীবিত নেই। গ্রামে তার কাকা কাকিমা আর ঠাকুমা থাকতো। আর বিয়ের পরেই প্রথমবার রাধিকা তার ঠাকুমার সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছে। রাধিকার ঠাকুমা সুমিত্রা খুব সুস্বাদু আচার বানায়, তাই রাধিকার ইচ্ছা হচ্ছিল খুব তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঠাকুমার বানানো সুস্বাদু আচার নিজে খেতে আর আনন্দকে খাওয়াতে। আর কিছুক্ষণ পর তারা দুজন গ্রামে পৌঁছালে সুমিত্রা তাদের দুজনকে দেখে খুব খুশি হয়। ঠাকুমা দেখো, বাড়িটা এখনো তোমার আচারের মশলার গন্ধে একেবারে মোমো করছে। খা না মা, আমি আগের দিনই টাটকা টাটকা আম পেড়ে তোদের জন্যই আচার বানিয়েছি। বাবা আনন্দ, তোমারও ভালো লাগবে খেতে। গরম গরম ঘিয়ের পরোটা আর মাখনের সঙ্গে খাও। এই নাও বাবা, ছোলার ডালের খিচুড়ি আর একটু নাও। না না ঠাকুমা, আমার পেট ভর্তি হয়ে গেছে। আপনার হাতের আচারের জন্য খাবারে আজ এক অন্য স্বাদ পেয়েছি। মা, একটু এদিকে আসবে তো। রাধিকা, তোমার কাকিমা ডাকছে আমায়, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বৌমা, বলো, কিছু কাজ ছিল? দেখুন মা, রাধিকার বাবা আর মা এই পৃথিবীতে নেই। ওরা দুজন প্রথমবার এই বাড়িতে এসেছে বলে আপনি তো একেবারে মাথায় করে নাচছেন। কিন্তু খবরদার বলে দিলাম, একটা টাকাও কিন্তু ওদেরকে আপনি দেবেন না। আপনার তো আবার কোনো ভরসা নেই। বাড়িতে যা আছে সবই হয়তো দিয়ে দিলেন। আরে আমারও তো দুটো মেয়ে আছে, তাদেরও তো বিয়ে দিতে হবে। তার বেলা একবার লোভ দেখালে বারবার গ্রামে আসবে টাকা নিতে। হ্যাঁ মা, এমনিতেই রাধিকার বিয়েতে আমরা অনেক টাকা খরচা করে ফেলেছি। এখন যদি বিয়ের পর প্রতিদিন দেখা করতে আসে, তাহলে তো আমাদের পথে বসতে হবে। আর তুমিও না পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াচ্ছ। আর খবরদার বলে দিচ্ছি, যেতে চাইলে আটকানোর একদম চেষ্টা করবে না। বলবে আমরা কোথাও বেরোবো, বুঝলে? এসব কি কথা বলছো তোমরা? খোকা, তোর দাদা আর বৌদি এই পৃথিবীতে নেই। তোরা দুজন তো বাবা মায়ের মতো ওদের দেখাশোনা করতে পারিস। প্রথমবার এলো ওরা। আরে মান সম্মান সবই তো দিচ্ছি ওদের, আর কত দেব? একে তো আপনি ঘাড়ে বসে রয়েছেন, তার উপর আবার ওই বাপ মা মরা মেয়েটাকে বাড়ি এনেছেন। আরে আমরা কি সারা পৃথিবীর লোককে খাওয়ানোর দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? হ্যাঁ? রাধিকার কাকিমা এই কথা বলতে বলতেই রাধিকা ঘরে চলে আসে। আর রাধিকা সব কথা শুনতে পেয়ে খুব রেগে যায়। অনেক হয়েছে কাকিমা, এবার থামো। তুমি ঠাকুমাকে অনেক বাজে কথা শুনিয়েছ। আরে ঠাকুমা তার নিজের বাড়িতে থাকবে না তো কোথায় যাবে? আমার বাবা মা নেই তো কি হয়েছে, আমি এখনো বেঁচে আছি। আমি ঠাকুমাকে আমার সঙ্গে নিয়ে যাব। ঠাকুমা আমার সঙ্গেই থাকবে। ঠাকুমা, তুমি চলো, তোমার জামাকাপড় গুছিয়ে নাও। তুমি আজই আমার সঙ্গে শহরে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা যা, নিয়ে যা নিয়ে যা। একদম নিজের বাপ মায়ের মতো ঘ্যাম দেখাচ্ছে। পয়সাওয়ালা ছেলে পেয়েছিস না, দেখাবি তো। আরে তুমি ছাড়ো তো, ঝামেলা নিয়ে যেতে চায় যখন নিয়ে যেতে দাও। দেখবে 2 দিন বাদেই আবার বাড়ি ফিরে আসবে। সুমিত্রা স্বপ্নেও ভাবতে পারেনি যে রাধিকা আর আনন্দ প্রথমবার এলেই তার কাকা কাকিমা তাদের সঙ্গে এমন ব্যবহার করবে। রাধিকা সুমিত্রা খুব কাঁদতে থাকে। এখন রাধিকা আর চায় না যে তার ঠাকুমা গ্রামে এই অবস্থায় থাকুক। তাই আনন্দ আর রাধিকা দুজনের সিদ্ধান্ত নিয়ে ঠাকুমাকে তাদের সঙ্গে শহরে নিয়ে আসে। শহরে আসার পর রাধিকা আর আনন্দের ভালোবাসা পেয়ে সুমিত্রাও খুব খুশি ছিল। ঠাকুমা, তুমি আজ থেকে এখানেই থাকবে। এবার তোমার হাতের টেস্টি টেস্টি আচার রোজ খেতে পারবো। কি আনন্দ! হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ ঠাকুমা। আমার পরিবারের কোনো গুরুজনই আমার সাথে নেই। আমার ইচ্ছেও পূরণ হয়ে গেল। থ্যাংক ইউ ঠাকুমা। বেঁচে থাকো বাবা। এই বলে সুমিত্রা রাধিকা আর আনন্দের জন্য আচার বানানোর প্রস্তুতি শুরু করে। এরপর রাধিকা তার ঠাকুমাকে বাজারে নিয়ে যায়। সেখানে গিয়ে সুমিত্রা নিজের হিসাব মতো আম কিনে নেয়। আর বাড়ি এসে আমগুলোকে কেটে ধুয়ে খুব যত্ন করে রোদে শুকাতে দেয়। আর আচারের মশলা তৈরি করার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ মশলাতে মিশিয়ে নেয়। আর সবগুলো একসঙ্গে বেটে দারুণ মশলা তৈরি করে। ঠাকুমা,
এই দেখো, আমগুলো রোদে শুকিয়ে গেছে। এবারেই আমের মধ্যে সর্ষের তেল আর সব মশলা মিশিয়ে দিই। খেয়াল রাখিস মা, আমের প্রত্যেকটা টুকরোতে যেন ভালো করে মশলা মাখানো হয়, আর আমের প্রত্যেকটা টুকরোর মধ্যে যেন তেলটা ভালোভাবে মেশে, কারণ তেল আচারকে খারাপ হওয়ার থেকে বাঁচায়। তারপর শুধু আচারের একটু সময় দরকার, আর তারপর এই সবগুলোকে একটা বড় কাচের বয়ামে আটকিয়ে ভালো করে ঢাকনা মুড়ে দিতে হবে। আর তারপর 1 সপ্তাহ টানা রোদ্দুরে দিতে হবে। আর তারপর তেল কম পড়লে 3-4 দিন পর বয়ামে আর একটু তেল দিয়ে দেব। এরপর সুমিত্রা আমের আচার তৈরি করে ফেলে। কিছুদিন পর রাধিকার বন্ধুরা বাড়িতে এলে রাধিকা তাদেরকে পাঁপড়ের সঙ্গে সেই আচার দেয়। রাধিকা, এটা তো দারুণ টেস্টি আচার, কোথা থেকে এনেছো আমাকেও বলো। রাধিকা, আচারটা তো দারুণ টেস্ট, কোনো নতুন ব্র্যান্ড এলো নাকি? হ্যাঁ, নিউ ব্র্যান্ডে ভেবে নাও। এটা আমার ঠাকুমার বানানো আচার। আমার ঠাকুমা দারুণ আচার বানায়। আচ্ছা আচ্ছা, ঠাকুমা তুমি বানিয়েছো এই আচারটা? এটা কিন্তু দারুণ টেস্টি। আমার বাড়িতে যদি এমন টেস্টি আচার থাকতো তো দারুণ হতো। সবাই খুব ভালোবাসে আমার বাড়িতে আচার খেতে। তুমি আমাকে বানিয়ে দেবে ঠাকুমা? ঠাম্মা, আমার জন্য একটু আচার বানিয়ে দেবে গো। আমি না অনেকবার চেষ্টা করেছি বানানোর, কিন্তু আমার বানানো আচার ভালোই হয় না। মা বলে সবাই তো আর ভালো বানাতে পারে না। তুমি যদি করে দাও আমার খুব উপকার হবে গো। হ্যাঁ মা, করে দেব। এমনিতেই তো এখন আমের আচারের সিজন চলছে। আমি তোমাদের সকলের জন্য আচার তৈরি করে দেব। নিজের বান্ধবীদের কথা রাধিকা মন দিয়ে শুনছিল, আর তখনই তার মাথায় বুদ্ধি এলো ঠাকুমার আচারের কাজকে ব্যবসায় পরিণত করার, যা করলে ঠাকুমার খুশির সঙ্গে পরিচিতিও বাড়বে। ঠাকুমা, আমি আর আনন্দ ভেবেছি যে তোমার তৈরি করা আচারকে ঘরে ঘরে পৌঁছে দেব। ঠাকুমার আচার এখন সব ঘরে পাওয়া যাবে। হ্যাঁ ঠাকুমা, আপনার বানানো আচারের প্রশংসা অনেকেই করেন, তবে আপনার আচার এক নতুন পরিচিতি কেন পেতে পারে না? রাধিকা আর আনন্দের কথা শুনে সুমিত্রার চোখে জল চলে আসে। ছোট ছেলে আর বৌমা একদিকে যখন তার কদরই করল না, তখন অন্যদিকে তারই বড় ছেলে আর বড় বৌমার একমাত্র মেয়ে রাধিকা আর তাদের জামাই আনন্দ তাকে কত সম্মান দিচ্ছে। এরপর সুমিত্রার আচার সঠিক মর্যাদা পেল। ঠাকুমার আচার ঘরে ঘরে পৌঁছালো, আর এই কাজের পিছনে সম্পূর্ণ কৃতিত্ব রাধিকা আর আনন্দের। রাধিকা আর আনন্দের মতো সন্তান যে ঘরেই থাকে, সেই ঘরে সব গুরুজনেরাই সম্মান পায়, আর গুরুজনদের অভিজ্ঞতাও বাচ্চাদের কাজে লাগে। আসলে আমাদের সকলের গুরুজনেরাই তো ছোটদের খুশি দেখতে চায়, কিন্তু যারা গুরুজনদের অসম্মান করে তাদের মাথার উপর থেকে তো আশীর্বাদের হাত এমনিতেই উঠে যায়। সুমিত্রা ছোট ছেলে ও বৌমা কথা জানতে পেরে খুব আফসোস করে। সুমিত্রা তাদেরকে ক্ষমা তো করে দিয়েছিল, কিন্তু কখনো সেখানে আর ফিরে যায়নি। সে রাধিকা আর আনন্দের সঙ্গে তাদের বাড়িতেই হাসি খুশি থাকতে লাগল। ওয়াও, এই লিপস্টিকটা কত সুন্দর লাগছে আমার ফেসে। আর এই আইশ্যাডো, এটা অনেক বিউটিফুল। বাট এই ড্রেসটা, এটার কিছু একটা করতে হবে। আরে দিদি, এটা কি করছো তুমি? এত সুন্দর ড্রেসটা কেন ছিঁড়ছো? চুপ কর তো, এই ড্রেসটা আমার। আমি ছিঁড়বো না সেলাই করবো আমার ব্যাপার। তুই নিজের মুখটা বন্ধ রাখতো। আমার রুম ক্লিন করতে এসেছিস না, সেটাই কর, আর চুপচাপ যা এখান থেকে। তোমার ঘর তো আমি সকালবেলাই পরিষ্কার করে দিয়েছি দিদি, আমি সেজন্য আসিনি। তাহলে কেন এলি? আসলে দিদি, কাল তো কলেজে ফ্রেশার্স পার্টি আছে, তো তুমি কি আমায় একটু মেকআপ করে দেবে দিদি? কি বললি মেকআপ? ওতে তোর কি হবে? তুই কালীকুষ্টি থেকে আমার মতো ফর্সা সুন্দরী দেখতে হবি নাকি? আর তাছাড়া একটা কথা বলতো, তুই পার্টিতে কি পরে যাবি? আসলে মায়ের একটা শাড়ি আছে তো, ওটাই পরবো। সত্যি তোর কিচ্ছু হবে না। একেই তো তোর এই বিশ্রী কালো বদন, তার উপরে আবার শাড়ি। এর থেকে ভালো তুই ফ্রেশার্স পার্টিতে নাই যা। এটা তোর জন্য ভালো আর আমার জন্য। এই বলে শিলা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। একে অপরের খুড়তুতো বোন ছিল। সোনিয়া শিলার পিসির মেয়ে ছিল, যে প্রথমে তার বাবা এবং তারপরে তার মা সবিতার মৃত্যুর পর একদম একা হয়ে গিয়েছিল। তাই তার মামা শৈলেন্দ্র, মানে শিলার বাবা, সোনিয়াকে নিজের বাড়িতে এনে তাকে নিজের কাছে রেখেছিল। উনি সোনিয়ার অ্যাডমিশন শিলার সঙ্গে একই কলেজে করিয়ে দিলেন। কিন্তু এসবের পরেও সোনিয়ার একাকিত্ব কিছুতেই দূর হলো না, কারণ ওর মামি শালিনী আর শিলা কেউই সোনিয়াকে দুচক্ষে সহ্য করতে পারত না, কারণ সোনিয়ার গায়ের রং একটু চাপা ছিল। এই কারণে ওরা দুজনেই সবসময় ওর গায়ের রং নিয়ে মজা করত। মামি, আমি জলখাবার বানিয়ে দিয়েছি, এবার যাই। কেন?
ঘরে কি শুধু জলখাবারই বানাতে হয় নাকি? ওই যে কাপড়গুলো দেখছিস ওগুলোকে ধোবে। কিন্তু মামি, আমায় যে কলেজ যেতে হবে। উফ, একে তো চেহারাটা দেখতে পুরো অপয়ার মতো, আর তার উপরে কাজ না করার বাহানাতে পিএইচডি। আর তাছাড়া তুই কলেজের ফ্রেশার্স পার্টিতে গিয়ে কি করবি? কেন মামি, আমি কেন যেতে পারি না ফ্রেশার্স পার্টিতে? শিলা দিদি তো অনেক আগেই চলে গেছে, তুমি তো ওকে বারণ করনি। আচ্ছা, তাহলে এখন তুই আমার মেয়ে শিলার সঙ্গে নিজেকে তুলনা করবি? তুই যে ওর পায়ের ধুলোর সমতুল্য না। নিজের ছেলেটা আয়নায় কখনো দেখেছিস? তোর ভাগ্য ভালো যে আমরা তোকে এখানে আশ্রয় দিয়েছি, না হলে এতদিনে তো তুই রাস্তার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতিস। তাই চুপচাপ গিয়ে কাজ কর। এরকমটা সোনিয়ার সঙ্গে প্রায় রোজ দিনই হতো। কখনো শালিনী, আবার কখনো শিলা ওর শ্যামলা রঙের জন্য ওকে নিয়ে মজা করার একটি সুযোগও ছাড়তো না। ওদের এই ব্যবহারে সোনিয়া খুব কষ্ট পেত, আর সবসময় ওর মায়ের কথা মনে পড়তো। মা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? তুমি তো আমায় কখনোই কুৎসিত বলনি, বরং আমি তো তোমার কাছে পড়েছিলাম না মা। কিন্তু তুমি তো ভরসা ছিলে, তাহলে আমি এরকম কেন হলাম মা? কেন এরকম হলাম? এই বলে সোনিয়া ওর মায়ের ফটো বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন হঠাৎই ও লক্ষ্য করলো যে ওর মায়ের ফটোর ফ্রেমটা একটু ভেঙে যেতে লাগলো। এই দেখে সোনিয়া ওটা ঠিক করার চেষ্টা করলো তো ঠিকই, কিন্তু সেটা দুভাগ হয়ে ভেঙে গেল। সোনিয়া এটা দেখে চমকে গেল যে ওই ফটো ফ্রেমের ভেতরে একটি চাবি ছিল। আরে এই চাবিটা আবার কোন তালার? আর মায়ের ফটো ফ্রেমের ভেতরেও বাকি করে এলো? তখনই হঠাৎ ওর কিছু মনে পড়ল। আরে এই চাবিটা ওই তালাটার নয় তো? এই বলে সোনিয়া সঙ্গে সঙ্গে উঠে ওর মায়ের পুরনো সিন্দুকের কাছে গেল আর সেটি খুলে ফেলল। ওই সিন্দুকে সোনিয়া মায়ের জিনিসগুলো সামলে রেখেছিল। ওই জিনিসপত্রগুলোর মধ্যে একটি বাক্সও ছিল, যাতে তালা লাগানো ছিল। সোনিয়া তার মা বেঁচে থাকতে ওই বাক্সটি তাদের বাড়িতে কখনোই দেখেনি, কিন্তু মায়ের মৃত্যুর পর ওই বাক্সটি তার মায়ের জিনিসগুলোর মধ্যেই ছিল। কিন্তু যদিও সে তখন চাবি না থাকায় ওই বাক্সটি খুলতে পারেনি, তাই আজ চাবিটি পেয়ে সে বাক্সটিকে খোলার চেষ্টা করল। আরে এই তালাটা তো খুলে গেল, কিন্তু মা এই চাবিটাকে এত লুকিয়ে কেন রেখেছিল? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই বলে সোনিয়া যখনই ওই বাক্সটিকে খুলল, তখনই সে লাল মখমল কাপড়ে মোড়া একটি ফেস ক্রিম দেখতে পেল। আরে এটা তো সেই ফেস ক্রিমটা যেটা মা সবসময় মুখে মাখতো, কিন্তু মা এটাকে এই বাক্সে কেন রেখেছে তালাবন্দি করে? এই বলে সোনিয়া যখনই ওই বাক্সটিকে একটু উল্টে পাল্টে দেখল, তখনই সে একটি কাগজ দেখতে পেল। সেখানে একটি চিঠি ছিল যা সোনিয়ার মা ওকে লিখেছিলেন। ও সেটি খুলে পড়তে শুরু করলো। সোনিয়া, মা আমার, এই চিঠির সাথে যে ফেস ক্রিমটা পেয়েছো, এটা কিন্তু কোনো সাধারণ ক্রিম নয়, এটা একটা জাদুর ক্রিম। মনে আছে তুমি আমাকে শুধু একটা কথাই বারবার জিজ্ঞাসা করতে, যখন আমি এত ফর্সা তুমি কেন কালো? আজকে তোমাকে আমি একটা খুব বড় সত্যি কথা বলবো। সেটা হলো, আমি ছোটবেলায় ঠিক তোমার মতোই শ্যামলা রঙের ছিলাম। সবাই আমার রং নিয়ে উপহাস করত, তাই আমার কোথাও যেতে ভালো লাগতো না। আমি সারাদিনই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতাম। কিন্তু হঠাৎই একদিন আমার কাছে এই জাদুর ফেস ক্রিমটা এলো, আর এটা লাগানোর পরেই আমার রূপের ঝলকে আমার জীবনটাই বদলে গেল। আর তাই আজ এই জাদুর ক্রিমটাই আমি তোমাকে দিতে চাই। আর তার সাথে আর একটা কথা, যেটা তোমার জানা খুব দরকার। সোনিয়ার মা তাকে আর কি লিখতে চেয়েছিলেন তা সোনিয়া জানতে পারল না, কারণ চিঠির ওই অংশটুকু যে ছেঁড়া ছিল। এখন কি যে করি, জানি না মা আমাকে কি বলতে চেয়েছিল। ওসব তো পরে ভাববো, এখন আগে দেখি এটা সত্যি জাদুর ফেস ক্রিম কিনা। এই বলে সোনিয়া ওই জাদুর ফেস ক্রিমটি হাতে নিয়ে আয়নার কাছে গেল, আর তারপর কৌটো থেকে একটু ক্রিম নিয়ে সে নিজের মুখে মাখলো। এটি মাখার পরেই সোনিয়ার আশেপাশে জাদুর চমক খেলে গেল, তাই সোনিয়ার চোখটা বন্ধ হয়ে গেল। আর তারপর এটা আমি? সত্যি কি আমি? আমার যে বিশ্বাসই হচ্ছে না, এ তো চমৎকার হয়ে গেল। এটা তো সত্যি একটা জাদুর ফেস ক্রিম। সোনিয়ার চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। ওর চেহারা পরিষ্কার এবং ফর্সা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ওর চেহারায় রং পাল্টানোর সাথে সাথে মেকআপও হয়ে গিয়েছিল। সোনিয়া লক্ষ্য করল যে ও ওই ফেস ক্রিম লাগানোর সাথে সাথে সে ঠিক তেমনটাই ফর্সা হয়ে গেল যেমনটা সে সবসময় চাইত। সোনিয়া খুব খুশি ছিল। শেষ পর্যন্ত তার সুন্দর হওয়ার ইচ্ছেটা যে পূরণ হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে মায়ের শাড়ি পরে কলেজের ফ্রেশার্স পার্টিতে চলে গেল। পার্টিতে এখনো পর্যন্ত সবাই শিলাকে নিয়েই কথা বলছিল, কিন্তু সোনিয়া সেখানে পৌঁছতেই সবার নজর সোনিয়ার দিকেই চলে গেল। রোহান, কোথায় যাচ্ছ? চলো না ডান্স করি। আরে না না,
না মানে এখন না, একটু পরে করছি। এই বলে শিলার খুব ভালো বন্ধু রোহন সেখান থেকে চলে গেল আর সোজা সোনিয়ার কাছে গিয়ে ওকে ডান্স করার জন্য জিজ্ঞাসা করলো। এই দেখে শিলার খুব রাগ হলেও সে তখন কিছুই করতে পারলো না, কারণ সে যে সোনিয়াকে চিনতেই পারেনি। কিন্তু অন্যদিকে সোনিয়া জীবনে প্রথমবার এতটা দাম পাচ্ছিল, তাই সে রোহনের সঙ্গে অনেকক্ষণ ধরেই নাচ করলো। তারপর পার্টি শেষে সে আবার বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে মুখটা ধোয়া মাত্রই ওর চেহারা পুনরায় আগের মতনই হয়ে গেল। আচ্ছা, তাহলে এই ফেস ক্রিমটা লাগানোর পর আমাকে জল থেকে দূরে থাকতে হবে। সোনিয়া ওই জাদুর ফেস ক্রিমের কথা কাউকেই বলল না। ও বাড়ি থেকে বেরোনোর সময় চুপচাপ ওই ফেস ক্রিমটা লাগিয়ে নিত আর তারপর বাড়িতে ফিরে আসার আগেই জল দিয়ে ওর মুখটা ধুয়ে নিত। বেশ কিছুদিন এরকমই চলতে লাগলো। কিন্তু একদিন কলেজের ওয়াশরুমে শিলা সোনিয়াকে নিজের মুখ ধুতে দেখে ফেললো। এইসব দেখে সে খুব রেগে গিয়ে সোনিয়ার কাছে গিয়ে বলল, আচ্ছা, তো তুই আমাকে এত হিংসে করিস যে তুই কালা জাদু করতে শুরু করলি? দাঁড়া, আমি মাকে তোর নামে নালিশ করছি, এখন মাই তোকে শায়েস্তা করবে। না না দিদি, আমি সত্যিই কোনো কালা জাদু করিনি। একদম মিথ্যে বলবি না, আমি নিজের চোখে দেখেছি যে তুই মুখ ধোয়ার আগে অন্য আরেকজন ছিলিস। তুমি যেটা দেখেছো ওটা মিথ্যে নয় দিদি, কিন্তু আমায় বিশ্বাস করো, ওটা কোনো কালা জাদু নয় দিদি, ওটা আমার মায়ের স্মৃতি, মায়ের দেওয়া জাদুর ফেস ক্রিম। সোনিয়া শিলাকে ওই ক্রিমের ব্যাপারে সব সত্যিটা জানালো। শিলা সঙ্গে সঙ্গে ওই ক্রিমটা সোনিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের ব্যাগে রেখে দিল। দিদি, এটা কি করছো তুমি? ওটা আমার ক্রিম, আমাকে ফেরত দাও। চুপ করে থাক বলছি পোড়ামুখী, এই পৃথিবীর কোনো মূল্যবান জিনিস তোর জন্য হতেই পারে না। এই বলে শিলা সেখান থেকে চলে গেল আর বাড়ি ফিরে প্রথমে ওই ফেস ক্রিমটা নিজের মুখে মাখলো। সে তো প্রথম থেকেই ফর্সা ছিল, কিন্তু তাও সে আরো সুন্দর হতে চেয়েছিল। সে ক্রিমটি মুখে মাখতেই আবার ওই জাদুর চমক খেলে গেল। আর তারপর শিলা দেখলো, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল আমার চেহারার সাথে? ওই জাদুর ফেস ক্রিমটি শিলার চেহারায় বিপরীত প্রভাব ফেললো। ওর গায়ের রং কালো হয়ে গেল আর এই দেখে সে জোরে জোরে কাঁদতে লাগলো। সোনিয়া বাড়ি ফিরে এইসব দেখে শিলাকে বলল, তুমি একদম চিন্তা করো না দিদি, তুমি জল দিয়ে মুখটা ধুয়ে নাও, দেখবে আবার আগের মতোই হয়ে যাবে। শিলা সোনিয়ার কথা মতো জল দিয়ে মুখটা ধুতেই ওর চেহারা আবার আগের মতোই হয়ে গেলে ও ওর দিকে ক্রিমটি ছুড়ে দিয়ে বলল, নে তুই রাখ তোর এই জঘন্য ক্রিম, আমার চাই না। সোনিয়া নিজের ক্রিমটিকে ফেরত পেয়ে খুব খুশি হলো, কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে ওই ফেস ক্রিম শিলার ওপর কেন বিপরীত প্রভাব ফেলল। সোনিয়া আরেকবার ওই বাক্সটিকে নেড়ে ছেড়ে দেখলে চিঠির ছিঁড়ে যাওয়া অংশটি বেরিয়ে আসে আর সোনিয়া ওটি পড়তে শুরু করলো। মা, এই ফেস ক্রিমের আসল জাদুটা হলো এই যে এই ক্রিমটা মানুষের মনের রঙের ছাপটাই তার মুখের ওপর ফেলে, তাই এই ক্রিমটা তোমার মনের রংটাই কিন্তু ফুটিয়ে তুলবে। এখন সোনিয়া তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল আর তার সাথে এটাও বুঝে গিয়েছিল যে সারা জীবন সুন্দর থাকতে হলে তাকে কি করতে হবে আর কি না। Thanks for watching.